বৈশাখ মাস, আছেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আজ দুপুর থেকে একটানা বৃষ্টি হয়েই চলেছে এই আতাপুর গ্রামে। গ্রামের প্রধান শশীকান্তবাবুর বাড়িতে দুটো লোক বসে কথাবার্তা বলছে। শশীকান্তবাবু, সব কিছু তো ঠিকঠাকই আছে দেখলাম। এবছর তো আপনাদের গ্রামে বেশ ভালোই ফসল ফলেছে দেখছি, বৃষ্টির জলও ঠিক সময় পেয়েছে, কোনো চিন্তার বিষয় নেই। এবার এবার এই বৃষ্টিটা থামলে হয় এখন। বেশ বেশ, তবে তবে এই বাদলায় আজ বাইরে না বেরোনোই ভালো। না না, তা কি করে হয়? আজ আমাদের বাড়ি ফিরতেই হবে। কাল সকাল দপ্তরে গিয়ে সব খবর দিতে হবে যে। প্রধান একটু যেন গুম মেরে গেলেন। এই যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কখন থামবে কে জানে। তার ওপর এই বাদলার সন্ধেতে কোনো যানবাহনের দেখা মিলবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। অমল আর প্রহ্লাদ আজ সকালে এই গ্রামে এসেছিল। তারা কৃষি বিভাগের তরফ থেকে এই গ্রামে এসেছে। ফসল ঠিকঠাক ফলছে কিনা বা গাছপালার কোনো রোগ হচ্ছে কিনা ইত্যাদি এসব দেখতেই এসেছিল তারা। তবে কাজ শেষে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যখন তারা বেরোতে যাচ্ছিল, ঠিক তখনই শুরু হলো কাল বৈশাখীর ঝড়। গাছপালা উল্টে পড়ে যাবার জোগাড় হলো একেবারে। না, এবার বৃষ্টিটা একটু কমেছে, এবার আমাদের উঠতেই হবে। ঠিক আছে, তবে আমি গাড়োয়ানকে ডেকে দিচ্ছি, ও তোমাদের পৌঁছে দিয়ে আসবে। এই বলে তারা দুজন বেরিয়ে পড়ল। প্রধানমশাই একটা গরুর গাড়ি ডেকে দিলেন। তারপর গাড়োয়ানকে ভারী গলায় বললেন, এই যে এদের ঠিক করে ওই শিমুলতুলিতে পৌঁছে দিয়ে আয়। তবে ভুলেও ওই পুরনো শ্মশানের জঙ্গলের রাস্তাতে যাসনি যেন। গাড়োয়ান শুধু একবার ঘাড় নাড়ল। এরপর তারা দুজন উঠে বসল গাড়িতে। ওই পুরনো শ্মশানের জঙ্গলের রাস্তায় কি এমন লুকিয়ে আছে যার জন্যে প্রধান গাড়োয়ানকে সাবধান করে দিল আগে থেকে? আসল ব্যাপারটা যে কি তা হয়তো একটু পরেই বুঝবে সবাই। বৃষ্টিটা পুরোপুরি থেমে গেছে এবার। এদিক ওদিক জল কাদায় থই থই করছে। গাছপালাগুলো ঝড়ের দাপটে একদিকে কাত হয়ে পড়েছে। কি সাংঘাতিক ঝড়টাই না হলো! উফ বাবা, এবার ভালোয় ভালোয় বাড়ি পৌঁছাতে পারলে ভালো। হঠাৎ গরুর গাড়িটা চলতে চলতে থেমে দাঁড়ালো। কি হলো হে, থামলে কেন? আগে নেমে পড়েন বাবুরা, গাড়ি আর আগে এগোবেনি। মানে আগে এগোবে না মানে? অমল আর প্রহ্লাদ কি ব্যাপার হলো সেটা দেখার জন্য গাড়ি থেকে নেমে পড়ল। তারপর গাড়োয়ানের কাছে গিয়ে দাঁড়াতেই দেখল একটা বড় আকারের গাছ রাস্তার মাঝে উল্টে পড়ে আছে। গাছটা বিশাল আকারের, কোনো মানুষের পক্ষে এটা সরানো সম্ভব নয়। হাতি ডেকে এনে এটাকে সরাতে হবে। এই রে যা, এবার কি হবে? সেটাই তো ভাবছি। বাবুরা, আপনারা এক কাজ করেন, আমার সাথে কর্তার বাড়ি ফিরে চলেন, আর না হয় পায়ে হেঁটে এ পথ ধরে চলে যান। ফিরে যাবার তো কোনো প্রশ্ন ওঠে না। আর পায়ে হাঁটলে যে সারা রাত ধরে হেঁটেই যেতে হবে? শিমুলতুলি এখনও প্রায় মাইল পাঁচেক পথ। প্রহ্লাদে যেন কিছু একটা মনে পড়ল। আজ প্রধানমশাইয়ের বাড়ি থেকে বেরোনোর সময় সে একটা কথা শুনেছিল। প্রধানমশাই গাড়োয়ানকে যেন কোনো রাস্তার কথা বলে বারবার সাবধান করছিল। আচ্ছা, প্রধানমশাই তখন তোমাকে কি যেন একটা জঙ্গলের রাস্তার কথা বলছিল? ও রাস্তা দিয়ে কি কোনো পথ আছে যাবার? গাড়োয়ান তার এই কথা শুনে যেন চমকে উঠল। বাবু, ও রাস্তা দিয়ে যাওয়ার পথ আছে, তবে তবে ওখানে যাবার সাহস আমার নেই। জায়গাটা একদমই সুবিধের না। ওখানে
রক্ত পিশাচের বাসা আছে। কি রক্ত পিশাচ? হাসি পাচ্ছে তোমার কথা শুনে। শোনো, আমাদের আজ শিমুলতলিতে যেভাবেই হোক পৌঁছতে হবে। তোমার যা ভাড়া আমরা তার 5 গুণ দেব। ওই জঙ্গলের রাস্তাটা দিয়েই নিয়ে চলো আমাদের, এছাড়া যে আর কোনো উপায় নেই। বলে কি লোকটা 5 গুণ ভাড়া দেবে? ভেবেই গাড়োয়ানের মন যেন ফুরফুরিয়ে উঠল। আজ অবধি এরম প্রস্তাব সে কোনো দিনও পায়নি। এই সুবর্ণ সুযোগটা সে কোনোভাবেই হাতছাড়া করবে না। বাবুরা, আপনারা যে বড়ই মুশকিলে ফেললেন আমাকে দেখছি। কি আর বলি, আপনার প্রস্তাবটা না চাইতেও মেনে নিতে হবে আমাকে। ঠিক আছে, এবার এবার তাড়াতাড়ি উঠে বসুন। তারা আর কথা বাড়ালো না, তাড়াতাড়ি উঠে পড়ল গাড়িতে। গাড়িটা চলতে শুরু করলো ওই রাস্তার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ কেটে গেল। তারপর গরুর গাড়িটা একটা জঙ্গলের রাস্তা ধরল। দুপাশে বড় বড় গাছপালা, আকাশটাও ঠিকমতো যেন দেখা যাচ্ছে না এখন। যেন বাইরের জগৎকে আশপাশের গাছপালাগুলো ঢেকে রেখেছে। আশপাশের হাওয়াটাও কেমন যেন ভারী হতে শুরু করেছে এবার। বলদগুলো যেন আগে এগোতেই চাইছে না। কি হে প্রহ্লাদ, কি মনে হয় আজ অক্ষত অবস্থায় বাড়ি পৌঁছতে পারবো তো নাকি? হ্যাঁ, আর রসিকতা না করলেই নয়। দেখছো না চারপাশটা কেমন যেন ঝিম মেরে আছে। ভালোয় ভালোয় এই জঙ্গলটা পেরোতে পারলে হয় এবার। প্রহ্লাদের কথা শেষ হতে না হতেই একটা কাণ্ড ঘটে গেল। দূরের একটা ঝোপের আড়াল থেকে কিছু একটা যেন উড়ে এলো গাড়িটার দিকে। গাড়ির চালে ঝপ করে একটা কিছু পড়ার শব্দ হলো। গাড়োয়ান সঙ্গে সঙ্গে গাড়িটা থামিয়ে দিল। এই এই এই- এই কিসের কিসের শব্দ হলো ওটা? গাড়োয়ানের পাশে জ্বলতে থাকা লণ্ঠনটাও হঠাৎ করে নিভে গেল। প্রহ্লাদ আর অমল গাড়ি থেকে নেমে দেখল একটা খুলি কোথার থেকে উড়ে এসে পড়েছে গাড়িটার চালে। এ কি 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 আশ্চর্য! এটা তো একটা মানুষের খুলি। কোথা থেকে এলো এটা? কি 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 খুলি? ওরে বাবা রে, আমি তো আগেই বলেছিলুম এখানে এখানে ওই রক্ত পিশাচের বাসা আছে। বাবুরা, আমাকে আমাকে এবার ক্ষমা দেন বাবুরা। আমি আমি আর যেতে পারবো নি। আমি 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 চললুম। আপনারা আপনারা পিরানে বেজে গেলে আবার দেখা হবে। এই বলে সে বলদগুলোকে ছোটাতে ছোটাতে কোনো রকমে ফিরে গেল উল্টো পথ ধরে। এবার কি করবে? ও বেটা তো আমাদের একাই অন্ধকার জঙ্গলে ফেলে পালালো, তার ওপর আবার এই কাণ্ড। কি বলো, আমাদের এখন কি করা উচিত? এতটা পথ এসেই যখন পড়েছি তখন আর ফিরে যাব না। আমি বলছি শোনো, এখানে কোনো পিশাচ টিশাচ নেই। সবই ওই মানুষের কারসাজি আর কি। নিশ্চয়ই কেউ ইচ্ছা করে লোককে ভয় দেখানোর জন্য এসব করছে। তাই হবে হয়তো। সামনেই তো শ্মশান, প্রধানমশাইয়ের মুখেই শুনেছিলাম তখন। শ্মশানে তো এমন হাড়গোড় আর মানুষের খুলি পড়েই থাকে। সেখান থেকেই হয়তো কেউ ওই খুলিটা নিয়ে এসে ভয় দেখানোর জন্য ওটা আমাদের গাড়ির দিকে ছুড়ে দিয়েছিল। এবার এবার চলো, রাত বাড়ছে। এ পথ ধরে হেঁটেই দেখা যাক, তারপর কপালে যা আছে তা না হয় হবে। এরপর ওরা দুজন রাস্তাটা অনুসরণ করে আগে এগোতে শুরু করলো। তারা দুজনে এক নাগারে হেঁটে অন্ধকার রাস্তাটা ধরে সামনের দিকে এগোচ্ছিল। যতই তারা এগোচ্ছে ততই যেন জঙ্গলটা আরও বেশি মায়াবী রূপ নিচ্ছে। বাইরের জগতের থেকে বিচ্ছিন্ন যেন এই জগৎ। এ যেন কোনো এক অন্য মায়াবী পরিবেশে এসে পড়েছে তারা।
হঠাৎ প্রহ্লাদ থেমে দাঁড়ালো। সে একটু আগেই কাউকে একটা ছুটে পালাতে দেখেছে পাশের ওই কালো অন্ধকার ঝোপের আড়াল দিয়ে। কি হে, কি হলো? ওভাবে দাঁড়িয়ে পড়লে যে? না না, আমার আমার কেমন যেন মনে হলো কে যেন ওই ঝোপগুলোর আড়াল দিয়ে দৌড়ে পালালো। আরে না না, ওসব মনের ভুল। ও কোনো শিয়াল টিয়াল হবে হয়তো। চলো চলো, পা টেনে না গেলে যে এ জঙ্গল ছেড়ে বেরোনোই যাবে না। তারা আবারও হাঁটতে শুরু করলো। মশ মশ শব্দ করে স্যাঁতস্যাঁতে ভিজে মাটির ওপর এক নাগাড়ে চলেছে তারা। আকাশে আবারও ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। এই রে, আবার বাদলা নামবে বলে মনে হচ্ছে। সঙ্গে ছাতাপত্তরও তো নিয়ে বেরোয়নি। হঠাৎ পিছন থেকে খসমস করে শব্দ ভেসে এলো। তারা দুজনেই পিছনে ফিরতেই কিছু একটা দেখে থমকে গেল। তাদের চোখ বিস্ফারিত হয়েছে একটা অদ্ভুত জিনিস দেখে। পাশের ঝোপের মধ্যে কার যেন দুটো চোখ জল জল করছে। কোনো মানুষ বলে তো মনে হচ্ছে না, কোনো জন্তু হতে পারে, কিন্তু জন্তুর চোখ যে এতটা জল জল করে তা জানা ছিল না তাদের। ও ও বাবা, ওটা ওটা কি কিসের চোখ ওটা? এবার আরও একটা জিনিস দেখে অমলের মুখের কথাটা যেন আটকে গেল। ঝোপের মধ্যে থেকে লাফিয়ে বেরোলো একটা ভয়ানক জিনিস। মুখটা দেখে তারা দুজনে ভয়ে যেন জমে যেতে থাকলো। এটা তো ওই গাড়োয়ানের মাথা। তার মানে এই পিশাচটা ওকে মেরে খেয়ে ফেলেছে। তার কথা শেষ হওয়া মাত্রই পিশাচটা এক অপার্থিব চিৎকার করে উঠল। হঠাৎ তারা দুজন দৌড়তে দৌড়তে বিশাল এক পুরনো মা কালীর মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। মায়ের পায়ে গিয়ে পড়ল দুজনে। তারপর পিঠ ঠেসে দম বন্ধ করে দেখতে থাকলো ওই পিশাচটাকে। কখন জ্ঞান হারালো সেটা তারা নিজেরাই টের পেল না। পরের দিন সকালে এক পুরোহিত মশাই এসে তাদেরকে কাকভেজা হয়ে মা কালীর মূর্তির কাছে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। অমল আর প্রহ্লাদের জ্ঞান ফেরে তারই ডাকে। এ কি বাবা, তোমরা এখানে এই অবস্থায়? কি ব্যাপার? এরপর অমল গতরাতের ভয়ানক ঘটনাটার ব্যাপারে সব কিছু বলল ওই পুরোহিত মশাইকে। আপনি আপনি মানুষ তো, নাকি আপনিও কোনো অপদেবতা? না বাবা, আমি তো রোজ সকালেই মাকে ফুল আর বাতাসা দিয়ে যাই। মা খুবই জাগ্রত, তবে আর ভয় নেই। ও পিশাচ কেবলমাত্র রাতের বেলায় জেগে ওঠে, দিনের আলোতে সে দুর্বল হয়ে পড়ে, তাই সে বাইরে বেরোয় না, ওই গভীর জঙ্গলের মধ্যেই লুকিয়ে থাকে। কাল রাতে তোমরা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছ, ভুলেও আর কখনো এ রাস্তায় আসবে না। আর মাইল দুয়েক গেলেই পাশের গা শিমুলতলি। তারা এবার বুঝল তারা ঠিক পথেই এসেছিল। তাহলে ওই পিশাচের তাড়া খেয়ে তারা মাইলের পর মাইল যে কিভাবে অতিক্রম করে ফেলেছে সেটা তারা নিজেরাই বুঝতে পারেনি। অমল এবার পুরোহিত মশাইকে একটা প্রশ্ন করে বসল। আচ্ছা ঠাকুর মশাই, ওই পিশাচ এই জঙ্গলে তার বাসা বাঁধল কি করে? পুরোহিত মশাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এ ঘটনা আজ থেকে প্রায় 70 বছর আগের। তখন এ গায়ে জমিদারি প্রথা ছিল। জমিদার বল্লভ নারায়ণের আদেশে এক তান্ত্রিক ওই রক্ত পিশাচকে ডেকে এনে ছেড়ে দেয় এই জঙ্গলের মধ্যে। জমিদার বল্লভ নারায়ণ তখন তার শেষ নিঃশ্বাস গুনছিলেন। ডাকাতের উৎপাত খুবই বেড়ে গিয়েছিল তখন।
রোজ রাতে ডাকাতের দল এই শ্মশানের জঙ্গলের রাস্তাটা ধরে গ্রামে প্রবেশ করত। তাই জমিদার এক তান্ত্রিককে ডেকে এনে ওই রক্তপিশাচের বীজ বুনে দেয় এই রাস্তায়। তারপর হঠাৎই একদিন সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ডাকাতের উৎপাতও কমে গেল ওই পিশাচের কারণে। ওই পিশাচের হাতে বহু ডাকাতের দল মরেছিল এক সময়, কিন্তু ওই তান্ত্রিক কিছুতেই পিশাচকে আর দমাতে পারলেন না। অনেকে অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউই কিছু করে উঠতে পারেনি। সেই থেকেই ওই পিশাচ ওভাবেই রয়ে গেল, আর এই রাস্তায় মানুষের আনাগোনাও কমে গেল। তারপর লোকজন মিলে অন্য এক রাস্তার সৃষ্টি করলো যাতায়াত করার জন্যে। তোমরা কাল সোজা রাস্তায় না গিয়ে এখানে হঠাৎ যে কেন এলে সেটাই বুঝতে পারছি না। অমল আর প্রহ্লাদ এবার দুজনের মুখ চাওয়াচাওয়ি করল। গতকাল রাতে এখানে তারা কেন এসেছিল সেটাও বলল তারা। এরপর ওরা সবাই মিলে ওই জায়গা ছেড়ে চলে গেল। দূরের একটা গাছের আড়াল থেকে আবার দুটো জলজলে চোখ দেখা দিল। আশপাশের বাতাসে একটা গোঙানি শুনতে পাওয়া গেল। ছায়াটা বুঝিয়ে দিতে চাইল যে সে চিরকাল এভাবেই থেকে যাবে এই জঙ্গলের মধ্যে। কোনো শক্তি কোনো দিনও তাকে মুছতে পারবে না। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।